বেস অর্থাৎ বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট তার সামাজিক উন্নয়নের বিরাট কর্মকাণ্ডের সাথে সাথে সাহিত্য চর্চা, সাহিত্য নিয়ে তর্ক বিতর্ক করা বা সমালোচনা করার একটা বিশেষ জায়গা রেখেছে। কোনো ব্যক্তি বা সমাজ কিংবা রাজ্য কিংবা দেশের পরিচয় বিজ্ঞান এবং অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সাহিত্য বা দর্শনের মাধ্যমে প্রতিফলিত হয়। সেই ভাবনাকে সামনে রেখেই বেস সাহিত্য উৎসব করে চলেছে। এবছর বেসের তৃতীয় সাহিত্য উৎসব এবং এই সাহিত্য উৎসবে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রান্তিক সাহিত্য বা লিটারেচার ফ্রম দ্য মার্জিন। বেস লিটারি ফেস্টিভ্যাল এক বিকল্প স্থান প্রান্তিক সমাজ বা তার সাহিত্য ঐতিহাসিকভাবে মেনস্ট্রিম বা মূলধারার যে সাহিত্য সেটা থেকে ভিন্নভাবে অবস্থান করে। প্রান্তিক সমাজ বলতে আমরা বুঝি সাধারণভাবে পিছিয়ে পড়া শ্রেণী। এই শ্রেণীর মধ্যে রয়েছে দলিত, আদিবাসী, মুসলমান এবং অন্যান্য ভাষাগত, বর্ণগত, জাতিগত, লিঙ্গগত শ্রেণী। যদি আমরা দলিত শব্দটির ধরি তাহলে উৎপত্তি দলন শব্দ থেকে, অর্থাৎ এই শ্রেণী শতাব্দীর পর শতাব্দী ধরে অত্যাচারিত, নিপীড়িত এবং বঞ্চনার শিকার হয়ে আসছে। সেই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের বঞ্চনার কথা বলা এবং লেখার মাধ্যমে দলিত সাহিত্যের জন্ম। মহারাষ্ট্রের দলিত লেখক গঙ্গাধর পাটওয়ান বলেছেন যে দলিত ইজ নট আ কাস্ট, দলিত ইজ এ সিম্বল অফ চেঞ্জ অ্যান্ড রেভলিউশন। অন্যদিকে বিখ্যাত দলিত সাহিত্যিক শরণ কুমার লিম্বালে দ্য টুয়ার্ডস অ্যান এস্থেটিক অফ দলিত লিটারেচারে উনি বলছেন যে দলিত লিটারেচার তার নিজস্ব যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা সৃষ্টি করেছে অ্যান্টিকাস্ট, তার কাস্ট সিস্টেমের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে সেটাকে সৃষ্টি করেছে এবং এটা তারা ফলো করেছে বুদ্ধা, কবির, ফুলে বা আম্বেদকর এর দ্বারা। ফুলে তার সত্যসাধক প্রতিষ্ঠা করেন 1873 সালে এবং এটির মাধ্যমে সেই সময়ে নিম্নবর্গীয় মানুষদের এক করার চেষ্টা করেন। আম্বেদকর 1920 সালে নাগপুরের দ্য ফার্স্ট ডিপ্রেস ক্লাস কনফারেন্সের বক্তব্য দিয়ে প্রথম বৃহৎ জনসাধারণের কাছে আত্মপ্রকাশ করে এবং খুব দ্রুত নিম্নবর্গীয় মানুষদের মন জয় করে নেন এবং তাদেরকে একত্রিত করেন। আম্বেদকর তার দলিত সাহিত্য চর্চার বীজ রোপণ করে গেছেন। আম্বেদকর ছাড়াও আরও বেশ কিছুজন লেখকদের নাম উল্লেখ করতে হয় যারা দলিত সাহিত্যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আন্না বাহু, শঙ্কর রাও, দয়া পাওয়ার, লক্ষ্মণ গাইকোয়াড়, উর্মিলা পাওয়ার এবং শরণ কুমার লিম্বালে। বাংলায় দলিত সাহিত্য দেশের অন্যান্য দলিত সাহিত্য থেকে একটু অন্যভাবে অবস্থান করে। যেখানে আম্বেদকরের লেখালেখি মারাঠি কিংবা গুজরাটি কিংবা তেলেগু এবং তামিল সাহিত্যকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে, সেখানে বাংলাতে সেই কাজটি করে গেছেন হরিচাঁদ ঠাকুর। তার মতুয়া ধর্ম প্রচার এবং প্রসারের মাধ্যমে যেটা উচ্চ বর্ণের শোষণের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। বাংলার দলিত সাহিত্য সাধারণত নমশূদ্র, রাজবংশী, মালো, পাণ্ডুরা এবং তাদের সাহিত্যের প্রসার লাভ করে। আমি কিছু লেখকের নাম এই মুহূর্তে উল্লেখ করতে হয়, যে রাসবিহারী রয় নমশূদ্র দর্পণ, মনীন্দ্রনাথ মণ্ডল, শশী কুমার এবং বলরাম শঙ্কর, যদুনাথ মজুমদার, হরিদাস পাটিল, নকুল মল্লিক, মনোহর মৌলি বিশ্বাস, কপিল কৃষ্ণ ঠাকুর, মনোরঞ্জন ব্যাপারী, শ্যামলাল প্রামাণিক এবং অন্যান্যরা তারা দলিত সাহিত্য চর্চার যে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এবং দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। বাংলা সাহিত্যে এক নতুন দিক প্রদান করেছে ইংরেজ শাসন। ওয়েস্টার্ন যে এডুকেশন অর্থাৎ ইংরেজি শিক্ষার বাংলা উচ্চ শ্রেণীর হিন্দুদের তাদের জীবনযাত্রায়, চিন্তা এবং সাহিত্যে এক নবজাগরণ ঘটায়, যেটি আমরা বেঙ্গলি রেনেসাঁ নামে পরিচিত। সেই সময়কার রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত,
দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর সেই নবজাগরণের ফলেই তাদের লেখালেখির মাধ্যমে বাংলার সাহিত্যে এক নতুন দিশা দেখিয়েছেন। এই সময়ে বাংলার মুসলমান সমাজ তাদের সাহিত্য চর্চা নিয়ে এক দারুণ দ্বন্দ্বে অবস্থান করছিল। মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা চলে যাওয়ার ফলে তারা ইংরেজদের শত্রু হিসাবে দেখে এবং ইংরেজি শিক্ষাকেই বর্জন করে। সেই সময়কার ওয়াহাবি এবং ফারাজি যে আন্দোলন গড়ে ওঠে দেশ জুড়ে, এবং তারা সেই সময়কার পুরনো দিনে ইসলামের সোনালী ইতিহাসকে নতুনভাবে দেখার তুলে ধরার চেষ্টা করেন। সেই সময়ের মুসলমানরা ফার্সি ভাষাকেই প্রাধান্য দেয় এবং বাংলা ভাষাকে গৌণ করে দেখে। অনেক সাহিত্যিক ফার্সি এবং আরবি এবং উর্দু ভাষা এবং বাংলা ভাষাকে একসাথে লিখে ব্যবহার করে এক সাহিত্য চর্চা করার চেষ্টা করেন, এবং সেই সাহিত্য চর্চা অদ্ভুত সাহিত্যের উৎপত্তি হয়, যেটাকে আমরা পুঁথি সাহিত্য বলা হয়, অর্থাৎ পুঁথি লিটারেচার। পুঁথি সাহিত্যর উৎপত্তি আগে হলেও ঊনবিংশ শতাব্দীতে মুসলমানি বাংলা পুঁথি স্টাইলে লেখা হতো। এম.এ. হাকিম উল্লেখ করেছেন সেই সময়ের হাজার হাজার বই এই পুঁথি সাহিত্য অনুকরণে লেখা হয়েছিল। তার মধ্যে 10,000 মতো বই উনি উল্লেখ করে গেছেন। পুঁথি সাহিত্যের লেখকটা সবাই মুসলমান ছিলেন এবং তাদের নিজেদের লেখার মধ্যে বৃহৎ পরিমাণে ফার্সি, আরবি এবং উর্দু শব্দের ব্যবহার করেছেন, এবং আরবি, উর্দু বা ফার্সি শব্দের মতোই সেই পুঁথি সাহিত্য ডান দিক থেকে পড়া হতো। এই সাহিত্যকে দোভাষী সাহিত্য বলা হয়। গরিবুল্লাহ এবং সৈয়দ হামজা এই সাহিত্যের অন্যতম লেখক। ঊনবিংশ শতাব্দীর কিছু মুসলমান লেখক পুঁথি বা দোভাষী সাহিত্য বর্জন করে বা পার্সিয়ানাইজড বাংলাকে বর্জন করে সংস্কৃতাইজ বেঙ্গলি নিয়ে লেখালেখি শুরু করেন। খন্দকার, শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং মীর মোশাররফ হোসেন তাদের মধ্যে অন্যতম। এই সময় বাঙালি মুসলিমদের এক নতুন শ্রেণীর সৃষ্টি হয়, যেটা সুধাকর গ্রুপ নামে পরিচিত। মুন্সি মেহরুল্লাহ হলেন সুধাকর গ্রুপের এক প্রাণ প্রতিষ্ঠা। এছাড়াও মুন্সি শেখ মোহাম্মদ জামির উদ্দিন, মৌলভী মিরাজউদ্দিন আহমেদ, রিয়াজউদ্দিন আহমেদ এবং মুন্সি শেখ আব্দুর রহিম এবং মোহাম্মদ রিজাউদ্দিন আহমেদ। সুধাকর গ্রুপ ইসলামিক সাহিত্যকে পিওর অর্থাৎ বিশুদ্ধ বাংলায় এক বিশেষ জায়গা করে দেয়। এছাড়া আরবি, ফার্সি থেকে বহু বই বাংলাতে অনুবাদ করে। শেখ ফজলুল করিম হলেন সুধাকর গ্রুপের বাইরে অন্যতম একজন বাংলা সাহিত্যিক। সৈয়দ ইসমাইল হোসেন, মোহাম্মদ মুজাম্মেল হক এবং কায়কোবাদ রাও বাংলা সাহিত্যের উজ্জ্বল স্থান দখল করে রয়েছে। সেই সময়ে মুসলিম সংবাদ মাধ্যম ছিল সুধাকর গ্রুপ দ্বারা পরিচালিত হতো এবং তাদের মতামত প্রকাশ এবং প্রচার চলত এই সংবাদ মাধ্যমে। 1892 সালে সুধাকর গ্রুপের শেখ আব্দুর রহিম আরও একটি পত্রিকা প্রতিষ্ঠা করে, যার নাম মিহির। পরবর্তী সময়ে এই দুটো পত্রিকা একসাথে যুগ্মভাবে প্রকাশ হয় মিহির ও সুধাকর নামে। এছাড়াও 1886 সালে মৌলভী আব্দুর হামিদ খান তার আহমেদি পত্রিকা প্রকাশ করেন। মুন্সি গোলাম কাদের 1887 সালে প্রকাশ করেন হিন্দু মুসলমান সম্মেলনী। 1898 সালে SKM মোহাম্মদ রৌশন আলী প্রকাশ করেন কোহিনূর পত্রিকা। এছাড়া 1903 থেকে 1907 সালের মধ্যবর্তী সময়ে সৈয়দ ইমদাদ আলী তার নবনূর নামে একটি মাসিক পত্রিকা শুরু করেন। এর পরবর্তী সময়ে বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম অন্যতম সাহিত্যিকদের মধ্যে পড়েন, এবং এছাড়াও রয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ, S ওয়াজেদ আলী, কাজী মোতাহার হোসেন, আব্দুর মনসুর আহমেদ, আবুল ফজল, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুল কাদের, বন্দে আলী মিয়া এবং বেগম সুফিয়া কামাল প্রমুখ। দেশভাগের ফলে মুসলিম সাহিত্য চর্চা এক বিরাট ধাক্কা লাগে, এবং তার পরবর্তী সময়ে কিছু ম্যাগাজিন কিংবা নিউজ পেপার মুসলিমদের তার সাহিত্য চর্চা তার মাধ্যমে চলতে থাকে। তার মধ্যে অন্যতম হলো মিজান, কাফেলা, গতি, দিন দর্পণ এবং আরও সম্প্রতি সময়ে
আলিয়া সংস্কৃতি সংস বা উদার আকাশ। এই সাহিত্য উৎসব, বেশ সাহিত্য উৎসব প্রান্তিক সাহিত্য এবং বাঙালি মুসলিমদের সাহিত্য নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক করার জায়গা উন্মুক্ত করে রেখেছে। আজ আমরা এই সাহিত্য উৎসবের বাংলা সাহিত্য বা দলিত সাহিত্য বা মুসলমান সাহিত্য নিয়ে তার লেখক, লেখিকা এবং সম্পাদকদের কাছ থেকে আমরা আরও জানবো, আরও সমৃদ্ধ হব, এবং যেটা পরবর্তী সময়ে জ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চার পথ প্রশস্ত করবে।